নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিকের জয়েন্ট ডাইরেক্টর। আমি বেসিক্যালি অবস্টেটিশিয়ান এবং গাইনোকোলজিস্ট, কিন্তু আমার ইন্টারেস্ট ইনফার্টিলিটির উপর। আমার লাস্ট 15 বছর ধরে এখানে ইনফার্টিলিটি নিয়ে কাজ করছি। এখানে আইইউআই, আইভিএফ সমস্ত ধরনের কাজই হয়, ইনক্লুডিং মাইক্রোসার্জারি। তো আজকে আমরা কয়েকটা ইউটিউব থেকে কোয়েশ্চেন পেয়েছি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে প্রথম এবং প্রধান যে কয়েকটি কোয়েশ্চেন আমরা সর্ট আউট করেছি, তার মধ্যে একটা হচ্ছে যে, ডাক্তারবাবু এখানে কি, দমদম থেকে একজন জিজ্ঞেস করেছেন যে, ডাক্তারবাবু আমাদের কি এখানে খালি আইভিএফই হয়, নাকি ইনফার্টিলিটির পুরো ওয়ার্কআপটাই এখানে হয়? নিশ্চয়ই হয়। ইনফার্টিলিটির পুরো ওয়ার্কআপ বলতে যে সব পেশেন্টকে আইভিএফ করতে হবে তা নয়। অনেক পেশেন্টের ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করা হয় যাদের পলিসিস্টিক ওভারি প্রবলেম থাকে। অনেক সময় পেশেন্টদের এইচএসজি করা হয় বা এসএসজি করা হয়, যাতে কিনা প্রথমেই টিউবটা ওপেন হয়ে যায়, তারপরে ওষুধপত্র যদি খায় তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সি আসতে পারে। অনেক সময় হাজবেন্ডের শুক্রের কাউন্ট খারাপ থাকে, ওভারি একটু মাইল্ড পলিসিস্টিক ওভারির প্রবলেম থাকে, ঠিক মতো করে ওভুলেশনটাকে যদি আমরা রেগুলেট করতে পারি, তার যদি ডিম তৈরি হয়, তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সি এসে যায়। অনেক পেশেন্টদের আইইউআই করা হয়, অনেক পেশেন্টদের ওভুলেশন ইন্ডাকশন করে ফলিকুলোমেট্রি করে নর্মাল ন্যাচারাল ট্রাই করা, ট্রাই করতে বলা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রেগনেন্সি এসে যায়। সুতরাং সব পেশেন্টদের আইভিএফ করা হয়, এটা কিন্তু ঠিক নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, ডাক্তারবাবু আমার কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়ে গেছে। প্রথমবারের প্রেগনেন্সিতে আমার হার্টবিট এসেছিল, তারপরে হার্টবিট অফ হয়ে যায়। দ্বিতীয়বার এবং তৃতীয়বারের প্রেগনেন্সিতে কোনো হার্টবিট আসেনি। তাহলে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা উচিত ছিল করা, সেটা হচ্ছে যে থার্ড টাইমে, এটাকে বলি রিকারেন্ট অ্যাবর্শন, বারবার করে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তাহলে তাকে ডিএনসি করে, মানে ওষুধ খেয়ে ওয়াশ না করিয়ে, পার্টিকুলারলি অপারেশন থিয়েটারে এসে ওয়াশ করিয়ে যে প্রোডাক্ট অফ কনসেপশনটাকে পাওয়া গেল, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা অনেক সময় টেস্ট করতে পাঠাই মাইক্রো অ্যারে বলে, ক্রোমোজোমাল মাইক্রো অ্যারে। তাহলে কিন্তু আমরা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে, কোনো ভালো গাইনোকোলজিস্টের কাছে গিয়ে বা কোনো ইনফার্টিলজিস্টের কাছে গিয়ে এর পরবর্তীকালে আপনি একটা হিস্ট্রোস্কোপি করাতে পারেন, যাতে আমরা ডাইরেক্টলি দেখতে পারি যে ইউট্রাসের মধ্যে কোনো সেপ্টাম আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা, যে বারবার ইমপ্লান্টেশন হচ্ছে বা কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে, এটা দেখা যেতে পারে। নাম্বার 3 হচ্ছে যে, আইভিএফ সাকসেস ভালো হওয়ার জন্য আমার এএমএইচ কত থাকা প্রয়োজন? এটা কিন্তু একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। কারণ এএমএইচ আমরা বলি জেনারেলি 2 এর উপর থাকলে পরে তার এক্সের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো আছে, এবং সেক্ষেত্রে হয়তো বেশি নাম্বারে ব্লাস্টোসিস্ট হবে, এবং সেক্ষেত্রে প্রেগনেন্সি চান্স ভালো হবে। কিন্তু সেটা যে একদম 100% হবেই, কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে ওভারঅল আইভিএফ এ প্রেগনেন্সি চান্স যতই ভালো হোক না কেন, সারা পৃথিবীজনিত কারণে, মানে সারা পৃথিবীর মধ্যে যদি আমরা হিসাব করি, রাফলি অ্যাবাউট 60 থেকে 65%। নাম্বার 4 হচ্ছে যে, ট্রিটমেন্টের জন্য এখানে আমরা যদি বাইরে থেকে আসি, কতদিন থাকতে হবে? এটা খুব ভালো কোয়েশ্চেন। ইউজুয়ালি আইডিয়ালি নিয়ম অনুযায়ী 2 দিন থেকে 3 দিন টাইম নিয়ে এখানে আসা উচিত প্রথমে আমার কাছে। আমি তাদের বেসিক ইনভেস্টিগেশনস গুলো করব, বেসলাইন একটা স্ক্যান করব। সেই অনুযায়ী দেখে ব্লাডের ইনভেস্টিগেশনস গুলো করে তাদের একটা প্ল্যানিং করা হয়। সেজন্য আইভিএফ মানে যে সব একই বাঁধাগতে এগোবে তা নয়। বিভিন্ন ধরনের আইভিএফ হয়, যেমন ডোনার আইভিএফ হতে পারে, ডোনার উসাইট আইভিএফ হতে পারে, ডোনার স্পার্ম আইভিএফ হতে পারে, সেলফ আইভিএফ হতে পারে, আইভিএফ ইক্সি হতে পারে, ফ্রেশ ট্রান্সফার হতে পারে, ফ্রোজেন এমব্রয়ো ট্রান্সফার হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে ইনজেক্টেবলস যেগুলো আছে, সেগুলো আপনি ইন্ডিয়ান ইনজেকশন ইউজ করতে পারেন, ফরেন ইউজ করতে পারেন। তো সেইগুলো কিন্তু মানে বাই ফোনে অনেক সময় হয় না। সেগুলো কিন্তু আমাদের যেটা করতে হয়, সেটা কিন্তু অনেক সময় পেশেন্টদের প্রথমে ইনিশিয়াল একটা কাউন্সিলিং করতে হয়। সেজন্য প্রথমে 2-3 দিনের জন্য আসলেন, আসার পরে আমি একটা প্ল্যানিং করে দিলাম। দুটো টাইপের আইভিএফ হয়। কনভেনশনাল আইভিএফ, মানে পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন আসবেন, আর না হলে পরে র্যান্ডম আইভিএফ। যে কোনো সময় আসতে পারেন। ফরেন পেশেন্টস ইউজুয়ালি আমাদের কিন্তু র্যান্ডম আইভিএফ এর জন্য আসে। কিন্তু যাদের ইউজুয়ালি খুব কম থাকে এএমএইচ, ধরুন 0.5 এর থেকেও কম, তাদের ক্ষেত্রে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ডুয়াল স্টিমুলেশন, মানে দুবার আইভিএফ করা হয় এবং ইক্সি করা হয় মাস্ট। তারপরে তার মধ্যে থেকে যেটা বেস্ট কোয়ালিটির এমব্রায়ো আসলো, সেগুলোকে আমরা ট্রান্সফার করি। আর যদি কিছু এক্সেস থাকে, সেগুলোকে আমরা ফ্রিজ করি। ডাক্তারবাবু, আমার পরের কোয়েশ্চেনটা হচ্ছে, আমার কিন্তু আপনাদের কি কোনো ব্রাঞ্চ আছে কলকাতায়? না, সেটা সম্ভব নয়। কেননা ব্রাঞ্চ কিন্তু ব্র্যান্ডিং এর প্রমোশনের জন্য হয়, ব্রাঞ্চ ডাক্তারের জন্য হয় না। আমার পক্ষে এখানে একটা ব্রাঞ্চ করলাম, আর ধরুন নৈহাটি দিকে একটা ব্রাঞ্চ করলাম, প্রতিদিন এখানেও আউটডোর করব, নৈহাটিতেও আউটডোর করব, আমার পক্ষে অসম্ভব। তার কারণ হচ্ছে, ইন্ডিভিজুয়াল পেশেন্টদের কাস্টমাইজ ট্রিটমেন্ট করতে হয়। ধরুন কোনো পেশেন্ট প্রথম দিন আসলেন, উম, সপ্তাহের ফার্স্ট ডে তার টিউব ব্লক আছে, তার মাইক্রোসার্জারি মানে একটা হয়েছে, এক্সকিউজ মি, মাইক্রোসার্জারি করার পরেও তার কিন্তু টিউবটাকে ওপেন করা যায়নি, তার কিন্তু আইভিএফ করতে হবে। দ্বিতীয় দিন একটা পেশেন্ট আসলো, যার কিন্তু ওভারি সামান্য কোনো প্রবলেম আছে, ওভুলেশন হয় না, তার কিন্তু ওষুধপত্র দিয়ে ওয়েট কন্ট্রোল করে যদি আমরা ওভুলেশনটাকে রেগুলারাইজ করতে পারি, তার হয়তো তাহলে ওআই মানে ওভুলেশন ইন্ডাকশন করে নর্মাল ট্রাই করলেই প্রেগনেন্সি এসে যাবে। থার্ড ডে কোনো পেশেন্ট আসলো, তার হয়তো হাজবেন্ডের শুক্রের সামান্য মোটিলিটির প্রবলেম, তার ক্ষেত্রে হয়তো যদি আমরা আইইউআই করি, বা তাকে যদি আমরা যদি কিছু ওষুধপত্র দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করে নর্মাল ট্রাই করতে বলি, তাহলে তাদের কিন্তু ইনফার্টিলিটির ইস্যুটা
সলভ হয়ে যাবে। তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে একেকটা পেশেন্টের একেক রকমের প্রবলেম নিয়ে একেক দিন আসতে পারে। সুতরাং আমি যদি এখানে সপ্তাহে ৬ দিনই এভেইলেবল না হই, ৭ দিন এভেইলেবল না হই, তাহলে আমার পক্ষে তো অসম্ভব যে এ এ একদিন আমি এখানে আউটডোর করলাম, একদিন আমি ওখানে গিয়ে আউটডোর করলাম। তাহলে পরের দিনকে যখন আমি অন্য জায়গায় গিয়ে আউটডোর করতে গেলাম, সেদিনকে কিন্তু আমার পেশেন্ট আমাকে কলকাতা ওমেন্স ক্লিনিকে পেল না। যার জন্য আমি কলকাতা ওমেন্স ক্লিনিকের ব্র্যান্ডিং এর প্রমোশন বিভিন্ন জায়গায় করে বাড়াতে চাই না। এবার যার পার্সোনাল চয়েস। তো সেই হিসেবে আমাদের কোনো ব্রাঞ্চ নেই। নাম্বার 4 হচ্ছে আমার পেশেন্টের আমার ওয়াইফের AMH 0.26, তার পিরিয়ড ঠিকমতো হয়, তার কি নিজস্ব সেলফ এগ দিয়ে প্রেগন্যান্সি আসা সম্ভব? হ্যাঁ, হতে পারে। যদি পিরিয়ড ঠিকমতো হয় তাহলে রাফলি এটা নিয়ে কোনো ডাউট নেই যে তার ওভারির মধ্যে ডিম্বাণুর সংখ্যা কিন্তু কম। এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ আমি আগেই বলেছি যদি AMH 2 এর উপরে থাকে তাহলে তার ডিম্বাণুর সংখ্যা ভালো। একটা জিনিস অদ্ভুত সেটা হচ্ছে যে 30 ইয়ার্স এর পরে কিন্তু এভারেজ এগস এর স সংখ্যা প্রায় 80% কম হয়ে যায়। এবং এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে করোনার পরে ডিম্বাণুর সংখ্যা ২৫-২৬ বছর বয়সেই অনেকটা কিন্তু কমে যাচ্ছে। সেজন্য সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তবুও এগস এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি ডাইরেক্টলি যেহেতু AMH এর উপরে নির্ভর করে, সেজন্য বেশি লেট করা যাবে না। হয়তো আপনাকে ১ টা ২ টো সাইকেল IUI করে যদি আপনার টিউব ভালো থাকে, তাহলেই আপনাদেরকে IVF এ যাওয়া উচিত। কারণ এর পরবর্তীকালে হয়তো আপনাদের ডোনার এগ দিয়ে করতে হতে পারে যখন আর ডিম থাকবে না। তো রাফলি আমরা এই কটা জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।